ভয় পাওয়ার কিছু নেই, আমি দাঁড়িয়েছিলাম। আরেকটি নতুন ইন্টারেস্টিং জায়গার ভিডিও নিয়ে চলে এলাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ২৫০ বছরেরও বেশি প্রাচীন জরাজীর্ণ ভগ্নপ্রায় একটি পরিত্যক্ত বাড়িতে, যার প্রতিটি ইট কাঠ পাথর আজও ফিসফিস করে বলে চলেছে নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী, যার প্রতিটি স্যাঁতস্যাঁতে অন্ধকার কোণা নীল চাষে অনিচ্ছুক হতদরিদ্র চাষিদের চরম পরিণতির সাক্ষী। নীল বিদ্রোহের অন্যতম প্রাণকেন্দ্র মঙ্গলগঞ্জের নীলকুঠির এই অন্দরমহল। অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে এই অঞ্চলের জমিদার হন লক্ষণচন্দ্র আশ। পিতা মঙ্গলচন্দ্র আশের নাম অনুসারে তিনি এখানকার নাম রাখেন মঙ্গলগঞ্জ। ওই সময় নীল চাষ একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হয়ে ওঠে। লক্ষণচন্দ্র সেদিকে নজর দেন। সাহেব কোম্পানির সাথে যোগাযোগ করে প্রায় ৭০ বিঘারও বেশি জায়গা নিয়ে পত্তন করেন এই নীলকুঠি। এখানেই গড়ে উঠেছিল নীলের গুদামঘর, নীল পচানোর চৌবাচ্চা, আস্তাবাল, নাহাবাতখানা, হেফাজতখানা, দরবার মহল, আরও কত কি। বিশাল এলাকা জুড়ে নীল চাষকে কেন্দ্র করে একসময় কর্মব্যস্ত ছিল এই নীলকুঠি। মাত্র ১০ বছর রাজত্ব করে লক্ষণচন্দ্র মারা যান। লক্ষণচন্দ্রের মৃত্যুর পর নীলকর সাহেবরা এখানে জাঁকিয়ে বসে। চাষিদেরকে জোর করে শস্য চাষ ছেড়ে নীল চাষ করতে বাধ্য করা হতো। এই নীলকুঠির ভূগর্ভস্থ ঘরে নীল চাষে অনিচ্ছুক চাষিদের বন্দি করে রাখা হতো। তাদের উপরে চালানো হতো অবর্ণনীয় অত্যাচার। হরণ করে নেওয়া হতো তাদের পরিবারের মা বোনেদের সম্মান। ধীরে ধীরে চাষিরা ঐক্যবদ্ধ হতে শুরু করে এবং বিদ্রোহের সূচনা ঘটে, যা ইতিহাসে আমরা নীল বিদ্রোহ বলেই জানি। এই বিদ্রোহের আগুন বুকে নিয়ে একদল কৃষক একদিন নীলকুঠির সাহেবদের ওপর আক্রমণ চালায়। একজন সাহেবের ধর মাথা থেকে আলাদা করে দেয়। সেই থেকেই এই নীলকুঠির নাম হয়েছে কাটা সাহেবের কুঠি। বছর আসে, বছর চলে যায়, শতাব্দী আসে, শতাব্দী চলে যায়। কালের নিয়মে সব ঢাকা পড়ে গেছে। সব কিছু হারিয়ে কঙ্কালসার ধ্বংসস্তূপের মতন দাঁড়িয়ে আছে এই নীলকুঠি। তবে স্থানীয় বাসিন্দাদের মুখে ছড়িয়েছে এই কুঠিতে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক গল্পকথা। অতি উৎসাহীরা তো আবার একে হন্টেড হাউসের তকমা দিয়ে ফেলেছেন। কপাল খারাপ থাকলে এখানে নাকি ভূতের দেখা পাওয়া যায়। তাই অবশ্যই আপনাকে একবার আসতে হবে এখানে, তবে ভূতের খোঁজে নয়, ইতিহাসের খোঁজে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী হন, তবে রাতের গা ছমছমে পরিবেশে ঘন অন্ধকারের মধ্যে নিজেকে মিলিয়ে দিয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন এই কয়েকশো বছরের পুরনো জরাজীর্ণ ভগ্ন নীলকুঠির অন্তরে। ভূতের দেখা মিলুক বা না মিলুক, আমি নিশ্চিত এই রোমাঞ্চকর অনুভূতি আপনার সারা জীবন মনে থাকবে। মঙ্গলগঞ্জে রাত্রিবাস করার জন্যে নীলকুঠির আশেপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি ভালো মানের ট্যুরিস্ট ক্যাম্প। ১ থেকে ১,৫০০ টাকার বিনিময়ে ৩ বেলা খাওয়া দাওয়া সহ স্বাচ্ছন্দ্যেই একটি রাত কাটাতে পারেন এই ক্যাম্পগুলিতে। প্রায় প্রতিটি ক্যাম্প থেকেই মাঝরাতে লণ্ঠন হাতে এই গা ছমছমে নীলকুঠির ভেতরে নিয়ে যাওয়া হয়। সে এক অতি রোমাঞ্চকর ভৌতিক অনুভূতি। মঙ্গলগঞ্জের সকালটা বেশ রোম্যান্টিক। পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি। নদীর ওপারটা পারমাদান ফরেস্ট। একটি নৌকা চেপে ইচ্ছামতো ভেসে বেড়াতে পারেন ইছামতির বুকে। হারিয়ে যান পারমাদানের জঙ্গলে। সবুজ বনানী এবং পাখির কিচিরমিচির আপনার শহুরে আত্মাকে সুস্থ করে তুলবে। পারমাদান ফরেস্ট ভ্রমণের সম্পূর্ণ একটি ভিডিও চ্যানেলে আগেই দেওয়া হয়েছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। ডেসক্রিপশন এবং আই বাটনে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। মঙ্গলগঞ্জে আসতে হলে আপনাকে বনগাঁ অথবা চাকদাতে পৌঁছতে হবে। বনগাঁ থেকে বাস বা অটোতে নাটাবেড়িয়া, যার দূরত্ব ২২ কিমি, এবং নাটাবেড়িয়া থেকে টোটোতে মঙ্গলগঞ্জ। চাকদা রেলওয়ে স্টেশন থেকে বাসে নাটাবেড়িয়া, যার দূরত্ব ২৮ কিমি। একদিকে ইতিহাসের ফিসফিসানি, সাথে ভৌতিক পরিবেশের স্বাদ,
অন্যদিকে ইছামতির মোহময়ী রূপ, সাথে পাখির কিচিরমিচির শুনতে শুনতে জঙ্গলে হারিয়ে যাওয়া। একদিনের ট্যুরে এত কম্বিনেশন আর কোথাও আছে বলে আমার জানা নেই। তাই সপ্তাহান্তের ছুটিতে আপনাকে পৌঁছতেই হবে মঙ্গলগঞ্জে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন জায়গায়।